বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ব্যবসায়ের পরিবেশ নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা ব্যবসায় পরিবেশ এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে: ব্যবসায় পরিবেশ কি, ব্যবসায় পরিবেশের উপাদানগুলো কি কি, প্রাকৃতিক পরিবেশ কি ব্যাখ্যা করো, এবং অর্থনৈতিক পরিবেশ কি ব্যাখ্যা করো। মূলত আমরা এই অধ্যায়ের আজকে এই চারটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীবৃন্দ, অধ্যায়টি আলোচনা শুরুর পূর্বে আমি প্রথমে তোমাদেরকে একটু প্রাথমিক ধারণা দিব যে পরিবেশ কাকে বলে। আমরা দেখো ছোটবেলা থেকে জেনে এসেছি যে আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ। অর্থাৎ প্রথম যখন তোমরা সমাজ বা সামাজিক বিজ্ঞান অথবা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে বিষয় বলো না কেন এই বিষয়টি হাতে নিয়েছো, তখন হয়তোবা এই তথ্যটি সমাজ সম্পর্কে জেনেছো যে আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ। যেমন বাড়ি ঘর, গাছপালা, আসবাবপত্র, নদ নদী, তারপরে দালান কোঠা, আকাশ বাতাস, এগুলো সবই আমাদের পরিবেশের উপাদান। এখন দেখো এই উপাদানগুলোর মধ্যে আবার দুইটা ভাগ আছে, কিছু হচ্ছে প্রাকৃতিক উপাদান আর কিছু হচ্ছে অপ্রাকৃতিক উপাদান। প্রাকৃতিক উপাদান কোনগুলো? যেগুলো সাধারণত প্রকৃতি থেকে প্রদত্ত বা আমরা চাইলেই নিজেরা সৃষ্টি করতে পারি না, সেগুলো হচ্ছে প্রাকৃতিক উপাদান। আর অপ্রাকৃতিক উপাদান হলো যেগুলো মানুষ তার প্রয়োজনে তার সুবিধার জন্য নিজেরা তৈরি করে নিয়েছে, সেগুলোকে বলা হয় অপ্রাকৃতিক উপাদান। যেমন তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এখানে প্রাকৃতিক একটি ঝর্ণা, ফুলের বাগান, এগুলো চাইলেই মানুষ কিন্তু সৃষ্টি করতে পারে না। তুমি একটা গাছ লাগাতে পারবে, বাট গাছের মধ্যে ফুল ফুটানো এটা সম্পূর্ণ প্রাকৃতিক ব্যাপার। তারপর একটা ঝর্ণা ইচ্ছা করলেই কিন্তু মানুষ তৈরি করতে পারবে না প্রাকৃতিক ভাবে। তারপরে দেখো নিচের ছবিতে আমরা আবার দেখতে পাচ্ছি একটা রেলগাড়ি, তারপরে রেল লাইন, পাশে আছে আবার রাস্তা, চমৎকার একটি রাস্তার ছবি। তো এগুলো আবার মানুষ তার প্রয়োজনে যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার কারণে এগুলো নিজেরা তৈরি করে নিয়েছে, তাই এটাকে বলা হয় অপ্রাকৃতিক উপাদান। যেমন ঘর বাড়ি, এগুলো কিন্তু অপ্রাকৃতিক উপাদান, কিন্তু ঘরের ভিতরে যে আলো বাতাস এটা কিন্তু আবার প্রাকৃতিক উপাদান। তো আমরা বলতে পারি যে পারিপার্শ্বিক অবস্থায় মানুষ বেঁচে থাকে ও জীবন ধারণ করে তাকেই পরিবেশ বলে। অর্থাৎ এই প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক উপাদানের সম্মিলনে একটি পারিপার্শ্বিক অবস্থার সৃষ্টি হয়, সেটাকে আমরা বলি পরিবেশ। এখন দেখো এই পরিবেশের মধ্যেই প্রাণী জগৎ এবং উদ্ভিদ জগৎ ও বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে ওঠে। তাই প্রকৃত অর্থে পরিবেশ বলতে কিছু প্রতিকূল এবং অনুকূল উপাদান বা শক্তির সমষ্টি যা প্রাণীজগৎ ও প্রতিষ্ঠানের উপর ইতিবাচক ও নেতিবাচক প্রভাব বিস্তার করে তাকে আমরা পরিবেশ বলতে পারি। এখন দেখো পরিবেশের মধ্যে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ব্যবসায় পরিবেশ। আমরা যেহেতু ব্যবসায় শিক্ষার শিক্ষার্থী এবং আমাদের অধ্যায় শিরোনামই হচ্ছে ব্যবসায় পরিবেশ, সেক্ষেত্রে আমরা ব্যবসায় পরিবেশ কি প্রথমে সেটি একটু জেনে নিই। এখন দেখো একটি দেশের ব্যবসায় প্রতিষ্ঠানসমূহ যে প্রাকৃতিক ও অপ্রাকৃতিক পারিপার্শ্বিকতার মধ্যে গঠিত ও পরিচালিত হয় তাকে ব্যবসায় পরিবেশ বলে। এখন আমরা ব্যবসায় পরিবেশকে কিন্তু আরো বিভিন্নভাবে সংজ্ঞায়িত করতে পারি। আমরা ব্যবসায় পরিবেশের আরো যে সংজ্ঞা দিতে পারি সেটি হচ্ছে যেসব প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান ব্যবসায়ের কার্যাবলীকে প্রভাবিত করে সেগুলোকে ব্যবসায় পরিবেশ বলে। এখন দেখো আমরা বারবার বলছি প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান, তাই না? তো প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদানগুলো তোমরা ছবিতে দেখেছো, পাশাপাশি নিজেরাও মনে মনে চিন্তা করে ঠিক করে ফেলেছো যে প্রাকৃতিক উপাদান কোনগুলো, অপ্রাকৃতিক উপাদান কোনগুলো। এখন দেখো আমরা বলেছি ব্যবসায়ের কার্যাবলীকে প্রভাবিত করে। এখন এই প্রভাব কিন্তু দুই ধরনের হতে পারে, একটা ইতিবাচক আর একটা নেতিবাচক। আমরা ইতিবাচক প্রভাবটাকে বলি অনুকূল প্রভাব, আর নেতিবাচক প্রভাবটাকে বলি প্রতিকূল প্রভাব। অনুকূল প্রভাব মানে ব্যবসায় বাণিজ্যকে অগ্রসর হতে সাহায্য করে বা ব্যবসার উন্নতিতে ইতিবাচক ভূমিকা পালন করে। আর প্রতিকূল প্রভাব হচ্ছে ব্যবসার ক্ষেত্রে বাধাগ্রস্ত করে, ব্যবসার কার্যাবলীকে বিভিন্ন সমস্যার সম্মুখীন করে ইত্যাদি হচ্ছে প্রতিকূল প্রভাব। তো আমাদের পৃথিবীতে কিন্তু সবকিছুই কিন্তু অনুকূল হয় না,
কিছু প্রতিকূল কিছু অনুকূল দুই প্রভাব মিলেই কিন্তু তাহলে আমরা বলতে পারি যে ব্যবসায় পরিবেশ সৃষ্টি হয়। তো যেসব প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান ব্যবসায়ের কার্যাবলীকে প্রভাবিত করে সেগুলোকে ব্যবসায় পরিবেশ বলে। এখন দেখো ব্যবসায় পরিবেশের উপাদানগুলো কি কি। আমরা ব্যবসায় পরিবেশের সাধারণত 6টি উপাদানের প্রভাবের কথা জেনেছি। প্রথমটি হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, দ্বিতীয়টি হচ্ছে অর্থনৈতিক পরিবেশ, তৃতীয়টি হচ্ছে সামাজিক পরিবেশ, চতুর্থটি হচ্ছে রাজনৈতিক পরিবেশ, পঞ্চমটি হচ্ছে প্রযুক্তিগত পরিবেশ এবং সর্বশেষ বা 6 নম্বরটি হচ্ছে আইনগত পরিবেশ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ব্যবসায় পরিবেশের উপর সাধারণত 6টি উপাদান অনুকূল বা প্রতিকূল, ইতিবাচক বা নেতিবাচক আমরা যাই বলি না কেন সেই ধরনের প্রভাব বিস্তার করে থাকে। তাহলে ব্যবসায় পরিবেশের উপাদান হলো 6টি। 1 নম্বর হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, 2 নম্বর অর্থনৈতিক পরিবেশ, 3 নম্বর সামাজিক পরিবেশ, 4 নম্বর রাজনৈতিক পরিবেশ, 5 নম্বর প্রযুক্তিগত পরিবেশ এবং সর্বশেষ বা 6 নম্বর হচ্ছে আইনগত পরিবেশ। তো এখন আসো আমরা দেখি যে প্রাকৃতিক পরিবেশ কাকে বলে। তো প্রাকৃতিক পরিবেশ কথাটি শোনার সাথে সাথেই তোমাদের মনের মধ্যে নিশ্চয়ই একটা চিন্তা জেগেছে যে প্রকৃতির সাথে সম্পৃক্ত যে পরিবেশ সেটি হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। হ্যাঁ শিক্ষার্থীরা, কোন দেশের জলবায়ু, ভূপ্রকৃতি, মৃত্তিকা, নদ নদী, সাগর, বন বনানী, প্রাকৃতিক সম্পদ, দেশের আয়তন ও দেশের অবস্থান ইত্যাদি নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। এখন দেখো আমরা কিন্তু প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো দিয়ে সংজ্ঞাটি তৈরি করে ফেলেছি। প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো দিয়ে সংজ্ঞাটি যদি তৈরি করে ফেলো তাহলে তোমাদের এখানে একটা সুবিধা হবে কি যে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো তোমাকে আর আলাদা করে শিখতে হচ্ছে না, তুমি সংজ্ঞাও শিখে ফেলেছো সাথে উপাদানও শিখে ফেলেছো। তাই সংজ্ঞাটি যদি এভাবে শিখে ফেলো তাহলে তোমার জন্য অনেক সুবিধা হবে যে প্রাকৃতিক পরিবেশের উপর যে সকল উপাদানগুলো প্রভাব বিস্তার করে সেগুলোকে আমরা প্রাকৃতিক পরিবেশের উপাদান বা প্রাকৃতিক পরিবেশ বলে থাকি। এখন আসো আমরা দেখি প্রাকৃতিক পরিবেশের উপর কি কি উপাদান প্রভাব বিস্তার করে। তো আমরা প্রাকৃতিক পরিবেশ যেহেতু বলেছি যে প্রকৃতি থেকে প্রদত্ত উপাদান নিয়ে প্রাকৃতিক পরিবেশ গঠিত হয়, তাহলে প্রাকৃতিক পরিবেশের প্রধান উপাদান হচ্ছে ভূপ্রকৃতি। ভূপ্রকৃতি মানে হচ্ছে ভূমির প্রকৃতি। এখন ভূমির প্রকৃতি মানে হচ্ছে মাটির প্রকৃতি, অর্থাৎ মাটিটা কিরূপ, এটা কি সমতল ভূমি নাকি পাহাড়ি অঞ্চল নাকি বনাঞ্চল নাকি মরুভূমি, এর উপর ভিত্তি করে প্রাকৃতিক পরিবেশ প্রভাবিত হয়। দেখা যায় যে আমরা বাংলাদেশ কিন্তু বেশিরভাগই সমতল ভূমির দেশ, আবার তুমি মধ্যপ্রাচ্যের দেশে যাবা সেগুলো কিন্তু মরুভূমি বালি বেষ্টিত দেশ, আবার আমেরিকায় যাবা ইউরোপে যাবা ওগুলো কিন্তু এক সময় পাহাড়ি অঞ্চল বা মালভূমি টাইপের ছিল। ওরা শিল্প বাণিজ্যে উন্নত হওয়ার কারণে পরবর্তীতে সেগুলোকে কেটে কেটে সমান করে এখন শিল্প বাণিজ্যে উন্নত হয়েছে। তাহলে ভূপ্রকৃতি হচ্ছে ভূমির প্রকৃতি, অর্থাৎ ভূমি তোমার সমতল ভূমি নাকি মালভূমি নাকি পাহাড়ি বেষ্টিত নাকি মরুভূমি ইত্যাদির উপর ভিত্তি করে ভূপ্রকৃতি গড়ে ওঠে। এরপরে আসো মৃত্তিকা। এখানে মৃত্তিকা বলতে মাটির বৈশিষ্ট্যকে বোঝানো হয়েছে যে মাটিটা কিন্তু উর্বরও হতে পারে অনুর্বরও হতে পারে। যে সকল দেশের মাটি উর্বর সেই সকল দেশে স্বাভাবিকভাবে কৃষিতে অগ্রসর হবে, তারা শিল্প বাণিজ্যের চেয়ে কৃষির দিকে বেশি মানে ইতিবাচক ব্যবসায় বাণিজ্য গড়ে উঠবে। আর যে সকল দেশের ভূমি অনুর্বর সেই সকল দেশে দেখা যাবে শিল্প বাণিজ্য কলকারখানা বেশি গড়ে উঠবে, কারণ সেখানে আবার কৃষিতে পশ্চাৎপদ হবে তারা। তো মৃত্তিকা এখানে মাটি উর্বর অনুর্বর ইত্যাদির উপর ভিত্তি করে প্রাকৃতিক পরিবেশের উপাদান গঠিত হয়েছে। এরপরে দেখো জলবায়ু। আমরা সাধারণত দুই এক দিনের পরিবেশকে আমরা বলি আবহাওয়া, আর 1 বছরের বা তার বেশি সময়ের আবহাওয়ার গড়কে বলি জলবায়ু। তো বিভিন্ন ধরনের দেশে বিভিন্ন ধরনের জলবায়ু দেখা যায়, যেমন আমাদের বাংলাদেশের জলবায়ু হচ্ছে নাতিশীতোষ্ণ, অর্থাৎ এখানে না শীত না গরম উভয় অবস্থা বিরাজ করে। তাই শীত প্রধান দেশে শীতকালে শীত প্রধান ব্যবসা বাণিজ্য, আবার গরমকালে গরম কালের সাথে সামঞ্জস্যপূর্ণ ব্যবসা বাণিজ্য এখানে খুব দ্রুত অগ্রসর হওয়ার সম্ভাবনা আছে।
আবার দেখবা যে কানাডার মতো দেশে সবসময় হিমাঙ্কের নিচে তাপমাত্রা থাকে, অর্থাৎ তাদের 0 ডিগ্রি বা তার সামান্য উপরে সবসময় বরফ পড়ে। আমেরিকায়ও একটা নির্দিষ্ট সময়ে এসে বরফ পড়ে। ওই সকল অঞ্চলের ব্যবসা বাণিজ্যের প্রকৃতি ধরন কিন্তু আবার ভিন্ন হবে। তারপরে আসো সাগর ও নদ নদী। সাগর ও নদ নদীও কিন্তু প্রাকৃতিক পরিবেশের উপাদান। কেউ চাইলে কিন্তু একটা সাগর তৈরি করতে পারবে না, নদ নদী তৈরি করা সম্ভব না। আমাদের বাংলাদেশের পাশে যেমন বঙ্গোপসাগর রয়েছে, তারপর বাংলাদেশ আমরা জানি যে একটি নদীমাতৃক দেশ। এই সকল নদীমাতৃক দেশ বা সাগর সমুদ্র বন্দর যে সকল দেশে রয়েছে তারা কিন্তু খুব দ্রুত ব্যবসা বাণিজ্যে অগ্রসর হতে পারে, কারণ নদীপথে ব্যবসায়িক বিভিন্ন ধরনের যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে, যেটা ব্যবসা বাণিজ্যকে প্রসারের সহায়তা করে। এরপরে আসো বন বনানী। বন বনানী তোমরা নিশ্চয়ই বুঝতে পারো যে গাছপালা বা বনভূমি যেখানে বেশি, সেখানে গাছপালা বনভূমি দ্বারা যে সকল শিল্প গড়ে ওঠা উচিত সে সকল শিল্প বেশি গড়ে ওঠে। এরপরে আছে প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদের মধ্যে আমরা বিভিন্ন খনিজ সম্পদকে বুঝিয়ে থাকি, যেমন প্রাকৃতিক গ্যাস, তারপরে কয়লা, পেট্রোলিয়াম ইত্যাদি। তো এই সকল প্রাকৃতিক সম্পদের উপরও কিন্তু ব্যবসায়ী পরিবেশের উপর অনুকূল বা প্রতিকূল প্রভাব বিস্তার করে। এরপরে আছে দেশের আয়তন। এখানে বিভিন্ন দেশের আয়তন বিভিন্ন রকম। তোমরা জানো যে বাংলাদেশের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার। তো আবার ভারত বাংলাদেশের চেয়ে 30 গুণ বড়। তো এভাবে করে এক এক দেশের আয়তন, যে দেশের আয়তন যত বেশি সেই দেশের জনসংখ্যাও তত বেশি হবে, সেই দেশের শিল্প বাণিজ্যের ক্ষেত্রে বা বিভিন্ন ধরনের ব্যবসায়িক পরিবেশ গড়ে ওঠার পিছনেও কিন্তু অনুকূল প্রতিকূল বিভিন্ন ধরনের প্রভাব বিস্তার করে। এরপরে আসো দেশের অবস্থান। দেশের অবস্থান এখানে বলতে যে দেশটি যে অবস্থানে আছে তার চারপাশে কি অতিরিক্ত সমুদ্র বা স্থলবন্দর রয়েছে, মানে স্থলপথ বেশি না জলপথ বেশি, তারপরে পার্শ্ববর্তী দেশগুলোর অবস্থা ইত্যাদি, দেশটি কোন অবস্থানে রয়েছে ইত্যাদিও প্রাকৃতিক পরিবেশের উপাদান। তো শিক্ষার্থীবৃন্দ দেখো, আমরা প্রাকৃতিক পরিবেশের মধ্যে 8টি উপাদানের উপস্থিতি দেখতে পেয়েছি: ভূপ্রকৃতি, মৃত্তিকা, জলবায়ু, সাগর, নদ নদী, বন বনানী, প্রাকৃতিক সম্পদ, দেশের অবস্থান, দেশের আয়তন ইত্যাদি। তো এই সকল উপাদানগুলো মূলত প্রাকৃতিক পরিবেশকে প্রভাবিত করে এবং এই সকল উপাদানের সমন্বয়ে প্রাকৃতিক পরিবেশ গঠিত হয়। এখন দেখো, আমরা পড়ব প্রাকৃতিক পরিবেশের কি কি উদাহরণ রয়েছে। আমাদের যখন সৃজনশীল প্রশ্ন আসে তখন এই উদাহরণগুলো আমাদের অনেক কাজে লাগে, যে এই উদাহরণগুলো থেকে অনেক সময় উদ্দীপক দিয়ে প্রশ্ন এসে থাকে। আবার তোমরা উপাদানগুলো আমি ব্যাখ্যা করে দিয়েছি, সেখান থেকেও তোমরা নিশ্চয়ই বুঝতে পারবা যে পরিবেশের উপাদানগুলো কোন পরিবেশকে কিভাবে প্রভাবিত করছে। তো প্রাকৃতিক পরিবেশ অনুকূল থাকায় বাংলাদেশে দেখো পাট শিল্প গড়ে উঠেছে, নরওয়েতে মৎস্য শিল্প গড়ে উঠেছে, কুয়েতে পেট্রোলিয়াম শিল্প গড়ে উঠেছে। তো এই শিল্পগুলো গড়ে ওঠার মূল কারণ হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। আবার দেখো, প্রাকৃতিক পরিবেশ অনুকূল না থাকায় বা প্রতিকূল থাকায় নেপাল ভূবেষ্টিত হওয়ার সত্ত্বেও বৈদেশিক বাণিজ্যে অনগ্রসর, অর্থাৎ নেপালের কিন্তু চারপাশে ভূমি বা স্থলভূমি, এখানে কিন্তু কোনো সমুদ্র বন্দর বা নদী বন্দর নেই, যার জন্য এরা বৈদেশিক বাণিজ্যে অনগ্রসর। আবার দেখো, মধ্যপ্রাচ্যের দেশগুলো আবহাওয়া ও ভূপ্রকৃতির কারণে কৃষিতে পশ্চাৎপদ। তো আমরা মধ্যপ্রাচ্যের দেশগুলোর কথা বলেছি, যে ইরাক, ইরান, কাতার, তারপরে ধরো সৌদি আরব, তারপরে মিশর, এই সকল দেশগুলো সাধারণত পাথর বা মরুভূমি টাইপ এদের ভূমি। এরা ভূমি অনুর্বর হওয়ার কারণে আবার এদের ওয়েদারটা অনেক বেশি গরম, অতিরিক্ত গরম মধ্যপ্রাচ্যের দেশগুলো, যার জন্য এই ভূপ্রকৃতি ও আবহাওয়ার কারণে এদের কিন্তু কৃষিতে এরা অনেক অনগ্রসর। এদের এখানে সহজে কোনো গাছপালা জন্মে না, কিন্তু এরা আবার অন্যদিকে অগ্রসর হয়ে নিজেদেরকে কিন্তু পৃথিবীতে ঠিকই স্থান করে নিয়েছে। তো এখন দেখো, প্রাকৃতিক পরিবেশের আমরা উদাহরণগুলো জেনেছি, প্রাকৃতিক পরিবেশের উপাদান জেনেছি, প্রাকৃতিক পরিবেশের সংজ্ঞা জেনেছি। এখন আমার মনে হয় তোমাদের আর প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে কোনো কনফিউশন নেই। তোমরা যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায় প্রাকৃতিক পরিবেশের উপাদান কিংবা প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে যে কোনো প্রশ্ন তোমরা অ্যান্সার করতে পারবে। এবার আসো আমরা দেখি অর্থনৈতিক পরিবেশ কাকে বলে। তো প্রাকৃতিক পরিবেশের পরে ব্যবসায়ের যে গুরুত্বপূর্ণ পরিবেশের উপাদান রয়েছে সেটি হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। অর্থনৈতিক পরিবেশ কাকে বলে দেখো, কোনো দেশের জনগণের আয় ও সঞ্চয়, চাহিদা ও ভোগ, অর্থ ও ঋণ ব্যবস্থা, আর্থিক প্রতিষ্ঠান, দক্ষ উদ্যোক্তা,
মানব সম্পদ ইত্যাদি নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। তাহলে শিক্ষার্থীবৃন্দ দেখো, অর্থনৈতিক পরিবেশের ক্ষেত্রে আমরা এর উপাদানগুলো দিয়ে সংজ্ঞাটা তৈরি করেছি। এখানেও এই একই কথা প্রযোজ্য। তুমি যদি উপাদানগুলো সংজ্ঞাতে নিয়ে আসতে পারো তাহলে তোমার কিন্তু উপাদানগুলো সম্পর্কে আলাদা আর পড়ার দরকার নাই, তুমি এখান থেকে উপাদানগুলো সম্পর্কেও জেনে যেতে পারবে। তো এবার আসো আমরা অর্থনৈতিক পরিবেশের উপাদানগুলো একটু ব্যাখ্যা করি। তো অর্থনৈতিক পরিবেশের যে উপাদানগুলো রয়েছে তার মধ্যে আমরা প্রথমেই দেখি আয় ও সঞ্চয়, অর্থাৎ একটি দেশের জনগণের আয়ের পরিমাণ এবং জনগণের আয়ের সাথে সামঞ্জস্য রেখে সঞ্চয়ের পরিমাণ অর্থনৈতিক পরিবেশকে প্রভাবিত করে। যে দেশের মাথাপিছু আয় জনগণের যত বেশি, সেই দেশে তাদের সঞ্চয়ের পরিমাণও তত বেশি হবে। আর সঞ্চয় বেশি হলে কি হয় তোমরা নিশ্চয়ই জানো, সঞ্চয় বেশি হলে মূলধন গঠিত হয়, কারণ জনগণ তাদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়গুলো একত্র করে মূলধন আকারে গঠন করে, আর সেই মূলধন গঠিত মূলধন থেকে তারা কিন্তু লাভজনক খাতে বিনিয়োগ করে। তো এবার আসো 2 নম্বর হচ্ছে চাহিদা ও ভোগ। আবার দেখা যায় যে কিছু কিছু মানুষ আছে যাদের আয় অনেক বেশি, কিন্তু তারা তাদের ভিতর থেকে হয়তো কোনো চাহিদা নেই, তাদের কোনো কিছু ভোগ করার আগ্রহ নেই, এরকম অনেক মানুষ হয়। আবার দেখবা কিছু কিছু মানুষের আছে যে আয় অনেক কম কিন্তু চাহিদা, মনের ইচ্ছা অনেক বেশি, ভোগ করার আকাঙ্ক্ষা অনেক বেশি। তোমরা জানো যে একজন কোটিপতি হয়তো সকালবেলা একটু সবজি দিয়ে আর একটু 2টা রুটি খেয়ে বা একটা রুটি খেয়ে নাস্তা করে, কিন্তু দেখবা যে একটা মধ্যবিত্ত বা একটা নিম্নবিত্ত লোক সে কিন্তু সকালে একটা ভারী নাস্তা করে। অনেকেই দেখবা যে রিচ ফুড খেতে পছন্দ করে, হ্যাঁ, কিন্তু যাদের অনেক অর্থবিত্ত আছে তারা হয়তো পারে না। তো কেউ দামি পোশাক পছন্দ করে, কেউ অত দামি পছন্দ করে না। তো মানুষের চাহিদা এবং ভোগের উপরও কিন্তু অর্থনৈতিক পরিবেশের একটা প্রভাব রয়েছে। যে দেশের মানুষের চাহিদা এবং ভোগের পরিমাণ বেশি হবে, স্বাভাবিকভাবে সেই দেশগুলো শিল্প বাণিজ্যে অনেক অগ্রসর হবে, কারণ তাদের মধ্যে ওই জনগণের ভোগ এবং চাহিদা পূরণের একটা প্রতিযোগিতা তৈরি হবে এবং সেক্ষেত্রে নিত্য নতুন ব্যবসায়িক পরিবেশ তৈরি হবে। এরপরে আছে অর্থ ও ঋণ ব্যবস্থা। অর্থ ঋণ ব্যবস্থা অর্থনৈতিক পরিবেশের একটি উপাদান। যে দেশে অর্থ ও ঋণ ব্যবস্থা উন্নত, সহজেই জনগণ অর্থ ও ঋণ সাহায্য পেয়ে থাকে বা ব্যবসায়ীগণ বিনিয়োগের ক্ষেত্রে সহজে অর্থ ও ঋণের যোগান ব্যাংকগুলো দিয়ে থাকে, সেই সকল দেশগুলো শিল্প বাণিজ্যে অগ্রসর হয়। তারপরে আছে আর্থিক প্রতিষ্ঠান। শুধুমাত্র অর্থ ও ঋণ ব্যবস্থা ভালো হলেই হবে না, দেশে পর্যাপ্ত আর্থিক প্রতিষ্ঠান এবং অর্থ ও ঋণ দেওয়ার মতো সামর্থ্যযুক্ত প্রতিষ্ঠানও থাকা প্রয়োজন। তো আর্থিক প্রতিষ্ঠানও অর্থনৈতিক পরিবেশের উপাদান হিসেবে বিবেচিত হয়। এছাড়া আছে দক্ষ উদ্যোক্তা। এখন উদ্যোক্তা শুধু থাকলেই হয় না, উদ্যোক্তাকে দক্ষ হতে হয়। দক্ষ উদ্যোক্তার গুণাবলীর উপর কিন্তু শিল্প প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে। তাই দক্ষ উদ্যোক্তা অর্থনৈতিক পরিবেশের উপাদান হিসেবে বিবেচিত হয়। এরপরে আছে মানব সম্পদ। তোমরা ছবিতে দেখো অনেকগুলো জনগণ দাঁড়িয়ে আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সামনে হলুদ ড্রেস পরা উনি একজন হয়তো ইঞ্জিনিয়ার, তার পিছনে সবাই লিডিং দিচ্ছে। তো এই ধরনের যারা অর্থ উপার্জন করতে পারে তাদেরকে কিন্তু আমরা মানব সম্পদ বলে থাকি। যে যে পড়াশোনা করছে সে কিন্তু শিক্ষার্থী, অর্থাৎ মানব সম্পদের হওয়ার অপেক্ষায় আছে। যেমন তোমরা কিন্তু একসময় দেশের মানব সম্পদে পরিণত হবে ইনশাল্লাহ, এবং তোমাদের দ্বারা দেশ অনেক উন্নত হবে। কিন্তু আবার আমাদের কথা চিন্তা করো, আমরা যারা চাকরি করছি, দেশের বিভিন্ন বিষয়ে অংশগ্রহণের সুযোগ আছে, আমরা যেমন আয়কর দিচ্ছি, তো আমরা কিন্তু এখন দেশের একজন মানব সম্পদ হিসেবে কাজ করছি। আবার তোমরা মানব সম্পদ হওয়ার অপেক্ষায় আছো। তো এই মানব সম্পদটা কিন্তু দেশের অর্থনৈতিক পরিবেশের উপাদান হিসেবে কাজ করে। এরপরে আসো মূলধন ও বিনিয়োগ। তো আমরা প্রথমেই বলেছিলাম আয় ও সঞ্চয়, চাহিদা ভোগ, এগুলোর সাথে মূলধন ও বিনিয়োগের একটি সম্পর্ক রয়েছে। আয় বেশি হলে মূলধন গঠিত হবে, আর মূলধন গঠিত হলে বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে। এরপরে আছে বাজার ইত্যাদি। আর মূলধন ও বিনিয়োগ যখন সৃষ্টি হবে তখন দেখবা বাজারের সংখ্যাও বেড়ে যাবে। আগে আমরা দেখতাম যে একটা মার্কেটে যেতে হলে তোমাকে নির্দিষ্ট পথ বা ডিস্টেন্স পার হয়ে তারপরে মার্কেটে বা বাজারে যেতে হতো কোনো কিছু কেনার জন্য। এখন দেখবা রাস্তার মোড়ে মোড়ে তুমি কাপড়ের দোকান থেকে শুরু করে তুমি নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, ইলেকট্রনিক্স পণ্য সবকিছুই তুমি রাস্তার মোড়ে মোড়ে হাতের নাগালেই পাচ্ছ। বাসার নিচে নামলেই তুমি দেখবা 2-1টা কনফেকশনারির দোকান আছে যেখানে তোমার দৈনন্দিন প্রয়োজনের অনেক পণ্য তুমি পাবা।
তো অর্থনৈতিক পরিবেশের অনুকূল প্রভাবের কারণে কিন্তু নিত্য নতুন বাজার সৃষ্টি হয় এবং বাজার সৃষ্টির ফলে দেশের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে থাকে। তো আমরা এই ৮ ধরনের উপাদান ব্যবসায়ের অর্থনৈতিক পরিবেশকে প্রভাবিত করে এই কথাটি বলতে পারি। এরপরে আসো অর্থনৈতিক পরিবেশের কি কি উদাহরণ রয়েছে। তো আমাদের পাঠ্যপুস্তকে যে উদাহরণগুলো দেওয়া আছে আমি সেগুলো ব্যাখ্যা করছি, আর উপাদানগুলো যেহেতু আমি ইন্ডিভিজুয়াল ব্যাখ্যা করেছি তোমরা এরপরে ওগুলো থেকেই নিজেরাই বুঝতে পারবে যে কোন উপাদানটির কারণে কোন পরিবেশ প্রভাবিত হচ্ছে। এখন দেখো অর্থনৈতিক পরিবেশ অনুকূল থাকায় কি হয়েছে। অর্থনৈতিক পরিবেশ অনুকূল থাকায় জাপান দক্ষ মানব সম্পদের কারণে ব্যবসায়ে উন্নতি লাভ করেছে। জাপানের একটা অন্যতম হচ্ছে যে ওদের দেশের সকল জনগণ মানে প্রত্যেকেই কিন্তু মানব সম্পদ, যে যেই স্তরে থাক না কেন প্রত্যেকেই কিন্তু অর্থনৈতিক কাজের সাথে সম্পৃক্ত, তাই তারা এত দ্রুত উন্নতি লাভ করেছে। আবার সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ার উন্নতির কারণও কিন্তু অর্থনৈতিক পরিবেশ। ওই সকল দেশের অর্থ ঋণ ব্যবস্থা, তারপরে আর্থিক প্রতিষ্ঠান সমূহ অনেক উন্নত, যার জন্য তারা অনেক উন্নত দেশ হিসাবে আজকে পৃথিবীতে স্থান করে নিয়েছে। এছাড়াও অন্যদিকে অর্থনৈতিক পরিবেশ অনুকূল না থাকায় বা অর্থনৈতিক পরিবেশ নেতিবাচক বা প্রতিকূল থাকায় কি হয়েছে, খনিজ সম্পদে সমৃদ্ধ হলেও আফ্রিকার দেশগুলো অর্থনৈতিক ও রাজনৈতিক কারণে ব্যবসা বাণিজ্যে অনগ্রসর। অর্থাৎ আফ্রিকার দেশগুলোতে কিন্তু অনেক বনজ সম্পদ খনিজ সম্পদ দিয়ে সম্পৃক্ত, কিন্তু তথাপি কিন্তু ওরা কিন্তু একেবারে বিশ্বের এখনো বর্বর অনগ্রসর অশিক্ষিত জাতি হিসাবে রয়ে গেছে। তোমরা যখন ওয়েস্ট ইন্ডিজের খেলা দেখো খেলোয়াড়দেরকে কিন্তু আমাদের অনেক ভালো লাগে, কিন্তু আসলে কিন্তু ওদের শিক্ষা দীক্ষা ওদের যে মানসিকতা এগুলো কিন্তু এখনো অত উন্নত দেশ বা উন্নয়নশীল দেশের মতন এখনো হয়নি। তো ওদের দেশগুলোতে অনেক সম্পদ থাকা সত্ত্বেও কিন্তু তারা অর্থনৈতিক পরিবেশের অনগ্রসরতার কারণে শিল্প বাণিজ্যে অনগ্রসর। তো শিক্ষার্থীবৃন্দ আশা করি আজকের ক্লাসটি তোমরা অনেক উপকৃত হবে। আগামী ক্লাসে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ।